আমার প্রিয় ছাত্রছাত্রীরা সেমিস্টার বন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অর্থাৎ বিশ্বায়নের যুগে ভারতের বৈদেশিক নীতি, যেটা ইন্ডিয়ান ফরেন পলিসি ইন আ গ্লোবালাইজেশন ওয়ার্ল্ড, সিইউ পলিটিক্যাল সায়েন্স অনার্স 5th সেমিস্টার ডিএসসি B1-এর 20খানা গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা। এর আগে আমরা 2021-2020 সালের যে এসএকিউ এর প্রশ্ন তার উত্তর সহ আলোচনা করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। এছাড়া তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্সের CC 11, 12 ডিএসসি A1 এবং B1-এর সাজেশনের ভিডিও আমরা আপলোড করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু দেখে নিতে পারো। এছাড়া যাদের এই 4টি পেপারের নোট দরকার স্বল্প মূল্যে, সেমিস্টার বন্ধু ইউটিউব চ্যানেল থেকে তোমরা নোটগুলো সংগ্রহ করতে পারো। দেখো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দিয়েছি, আমাদের সাথে যোগাযোগ করে, এবং আমাদের নোটগুলো একসাথেই তোমরা পেয়ে যাবে। PDF পাবে, কম্পিউটার টাইপিংয়ের নোট। ঠিক আছে, তো চলো আমরা আজকের 20খানা 1 নম্বরের প্রশ্ন দেখে নেব। 1 নম্বরের প্রশ্ন দেখো, তাসখন্দ চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? কী লিখবে? 1963 সালে তাসখন্দ চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়। 2 নম্বরের প্রশ্ন, তাসখন্দ চুক্তি কাদের নেতৃত্বে স্বাক্ষরিত হয়? লিখবে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি মোহাম্মদ আইয়ুব খান তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত করেন। 3 নম্বরের প্রশ্ন, ভারত ও নেপালের সীমানা কোন নদীর সাথে যুক্ত? লিখবে সারদা বা মহাকালী নদীকে উত্তরাখণ্ডের কালীগঙ্গাও বলা হয়, যেখানে নদীটি ভারতের সাথে নেপালে পশ্চিম সীমান্তকে চিহ্নিত করে। 4 নম্বরের প্রশ্ন, কবে কোন চুক্তির দ্বারা ভারত ও নেপাল সীমান্ত প্রতিষ্ঠিত হয়েছিল? কী লিখবে এই সীমানা 1816 সালের সগলি চুক্তির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 5 নম্বরের প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রেখার নাম কি? লিখবে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রেখাটি র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। 6 নম্বরের প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখাটি কবে কার্যকারী হয়েছিল? লিখবে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রেখাটি 17 আগস্ট 1947 সালে কার্যকারী হয়েছিল। 7 নম্বরের প্রশ্ন, ভারত ও নেপাল সীমান্ত উন্মুক্ত কেন? লিখবে নেপাল একটি স্থল বেষ্টিত দেশ এবং সমুদ্রের নিকটবর্তী। দেখো প্রবেশাধিকার ভারতের মাধ্যমে, এটা কিন্তু বানানের মিস্টেক রয়েছে, প্রবেশাধিকার হবে ভারতের মাধ্যমে হয়, ফলে নেপালের বেশিরভাগ আমদানি ভারতে হয়ে থাকে। ভারত নেপালের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হওয়ায় ভারত ও নেপাল সীমান্ত উন্মুক্ত। আর আগ্রা শীর্ষ সম্মেলন কবে কাদের মধ্যে হয়? লিখবে আগ্রা শীর্ষ সম্মেলন 2001 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে হয়। আমাদের 9 নম্বরের প্রশ্ন, দেখো G20 শীর্ষ সম্মেলন 2023-এর থিম কি? লিখবে G20 শীর্ষ সম্মেলনে এক পৃথিবী, একটি পরিবার, একটি ভবিষ্যৎ থিমের অধীনে খাদ্য নিরাপত্তা, জলবায়ু এবং শক্তি উন্নয়ন, স্বাস্থ্য ও ডিজিটালাইজেশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছিল। 2022 অর্থাৎ 2022 G20 শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল? লিখবে ইন্দোনেশিয়ার বালিতে হয়েছিল। 2024 G20 শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল? রিও ডি জেনিরোতে, অর্থাৎ এটা হবে কিন্তু। 12 G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? লিখবে 2023 G20 নতুন দিল্লি সম্মেলন ছিল G20 এর 8ম সভা। এটি 2023 সালের 9 থেকে 10 সেপ্টেম্বর ভারতের নতুন দিল্লির প্রগতি ময়দানে ভারত মান্দাপাম আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। 13 G20 সম্মেলন 2023 কততম সম্মেলন? এটা কিন্তু দেখো প্রগতি ময়দানে ভারত মান্দাপাম কনভেনশন সেন্টারে 18তম এই G20 সম্মেলন অনুষ্ঠিত হয়। 14 নম্বর প্রশ্ন, দেখো G20 এর সুবিধা লেখো। লিখবে ভারতের G20 প্রেসিডেন্সি দেশের সহযোগিতা এবং অর্থনীতিকে শক্তিশালী করার একটি সুযোগ উপস্থাপন করে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলির প্রতিনিধিত্ব করে G20 ফোরাম
আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার জন্য একটি প্রধান প্ল্যাটফর্ম সরবরাহ করে, যা বিশ্বব্যাপী জিডিপির 85% এবং বৈশ্বিক রপ্তানির 75%। 15, G20 সভাপতিত্ব ভারতকে কিভাবে সাহায্য করবে? লিখবে, এই বহুপাক্ষিক ফোরামে সভাপতিত্ব করা ভারতের জন্য একটি সুযোগ, কারণ এটি বিনিয়োগ আকর্ষণের জন্য তার শক্তি এবং কৃতিত্ব প্রদর্শন করতে পারে এবং এই বৃহৎ অর্থনীতির সাথে তার বাণিজ্য সম্পর্ক গভীর করতে পারে। 16, G20 শীর্ষ সম্মেলনে 2023-এর লোগো কি? G20 লোগো ভারতীয় জাতীয় পতাকার প্রাণবন্ত রং থেকে অনুপ্রেরণা গ্রহণ করে, জাফরান, সাদা এবং সবুজ এবং নীল। এটি ভারতীয় জাতীয় ফুল পদ্মের সাথে গ্রহ পৃথিবীকে যুক্ত করে, যা চ্যালেঞ্জার মধ্যেও বৃদ্ধিকে প্রতিফলিত করে। পৃথিবী জীবনের প্রতি ভারতের গ্রহপন্থী দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে, প্রকৃতির সাথে নিখুঁত সামঞ্জস্যপূর্ণ। নেক্সট দেখো আমাদের 17 নম্বরের প্রশ্ন, G20 সম্মেলন 2023-এ কটি দেশ অংশগ্রহণ করেছে? লিখবে, 2023 সাল পর্যন্ত এটা বানানটা একটু মিস্টেক রয়েছে, দেখো 21 সদস্য রয়েছে। এগুলি হলো আর্জেন্টিনা, রাশিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন। 18 নম্বরের প্রশ্ন, আপনি G20 দেশ এবং তার নেতাদের একটি সবুজ এবং পরিষ্কার পরিবেশনের জন্য কি সুপারিশ করবেন? লিখবে, সৌর, বায়ু এবং জলবিদ্যুৎ এর মতো নবায়নযোগ্য শক্তির উৎসগুলি গ্রহণের উৎসাহিত করব, পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রযুক্তির বিকাশ এবং স্থাপনার প্রচার করে এমন নীতিগুলি বাস্তবায়ন করব, পুনর্নবীকরণযোগ্য শক্তির দক্ষতা এবং ক্রয় ক্ষমতা উন্নত করতে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করতে বলবো। 19, G20 শীর্ষ সম্মেলন 2023 লোগোতে পদ্মের 7টি পাপড়ি কী বোঝায়? লোগোতে পদ্মের 7টি পাপড়ি হয় পৃথিবীর 7টি মহাদেশের প্রতিনিধিত্ব করে। 20, ভারতের অর্থনীতিতে G20 সম্মেলনের গুরুত্ব কী? লিখবে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলির প্রতিনিধিত্ব সহ ভারতের G20 প্রেসিডেন্সি বিশ্ব জিডিপির 75% এবং বৈশ্বিক রপ্তানির 75% জন্য দায়ী আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার জন্য একটি প্ল্যাটফর্ম এবং ভারতের জন্য একটি সুযোগ প্রদান করেছে। 21, ভারত কতবার G20 শীর্ষ সম্মেলন আয়োজন করেছে? লিখবে, ভারত 2023 সালে প্রথমবার এর মতো G20 নেতাদের শীর্ষ সম্মেলন আহ্বান করেছেন। দেখো, এই ছিল আজকের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর তোমাদের এই যে 4টে সাবজেক্ট CC 11, 12, B1 এবং B2 যদি কোনো প্রশ্ন না পেয়ে থাকো কমেন্ট করে জানাও, উত্তরগুলো আমি চেষ্টা করব আপলোড করার। আর ভিডিও ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।